এই যে আপনারা কাঁচিটা দেখছেন, এই কাঁচিটাকে আমরা যদি আমাদের ব্যবহারের একটি রূপক হিসেবে দেখি, যেটাকে হার্বার্ট সাইমন নামক একজন মনোবিজ্ঞানী উল্লেখ করেছিলেন খুব সুন্দরভাবে। তো তিনি বলেছিলেন, যদি কাঁচের একটি ব্লেড যদি আমাদের পরিবেশ হয়, অর্থাৎ যা দ্বারা আমরা প্রভাবিত হই, এবং অপরদিকে অন্য ব্লেডটি যদি আমাদের বুদ্ধিমত্তা হয়, অর্থাৎ আমরা কিভাবে সিদ্ধান্ত নিই, এবং তার ফলে এই যে চাপটা এবং এই যে চাপটা আমরা কাঁচির উপর দিই, যেটা কিনা আমাদের সিদ্ধান্ত, অর্থাৎ একদিকে রয়েছে আপনার পরিবেশ বা পরিস্থিতি, অন্যদিকে রয়েছে আপনার বুদ্ধিমত্তা, এবং এখানে রয়েছে আপনার সিদ্ধান্ত। তাহলে আপনি ভেবে দেখুন, এটা দিয়ে যখন যেটা কাটা হয় সেটা দেখায় এর চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ কত পাতলাভাবে বা নিখুঁতভাবে তাই সে কাটবে, নাকি সে একটানে কেটে বেরিয়ে চলে যাবে, সেটা খুব সুন্দরভাবে উদ্ধৃত হয় এই এই উপসংজ্ঞায়। এবং এটা একটা বড় নমস্কার এবং তারিকায় আপনাদের সামনে। অর্থাৎ যেটা বলা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে আমরা দুটো জিনিস দ্বারা ভীষণভাবে প্রভাবিত। এক হচ্ছে আমাদের পরিবেশ এবং দ্বিতীয় হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা। এবং এই জিনিসকে পড়াশোনা করার জন্যে আমরা দেখব যে ব্যবহার, যেটাকে কিনা আমাদের চরিত্রের একটি বাহ্যিক রূপ বলে ধরা হয়, অর্থাৎ আমরা বলি যে যে যেমন মানুষ বা যার যেমন চরিত্র সে তেমন আচরণ করবে, ওই ওই ধ্যান ধারণাটাকেই নিয়ে চলাটা হচ্ছে আজকের আলোচনার উদ্দেশ্য। দেখুন, বিষয়টা একটু কমপ্লেক্স, এবং এখানে আমরা চরিত্রের চেয়ে বেশি হয়তো আমরা একটু ব্যবহারটার উপর আলোচনাটা বেশি করব। তার কারণ হচ্ছে ব্যবহারটার উপর অনেক রকম, যেমন পরিবেশ বা আপনার নিজের বুদ্ধিমত্তার একটি চাপ রয়েছে, সাথে সাথে এই একটা বড় চাপ রয়েছে যে আপনার সামনে যে আছে, এই সব জিনিস এক হলেও আপনার সামনে যে আছে তার ফলে আপনার কিন্তু ব্যবহার বদলে যায়। যেমন খুব সাধারণ আপনাকে উদাহরণ দিতে পারি, যে আপনি যেভাবে একজন অজ্ঞান বা সাধারণ মানে পরিচয়ের একটা মানুষের সাথে আপনি যেভাবে ব্যবহার করবেন, আপনার আচরণ কিন্তু আপনার নিজের ভাই বোনের প্রতি বা বাবা মার প্রতি বা আপনার সম্পর্কে যারা আছেন তাদের প্রতি, তাতে কিন্তু অনেক বেশি আপনি সংযম দেখবেন বা অনেক বেশি আপনি সহনশীল হয়ে বিচার করবেন। এবং দেখুন, এখানে কিন্তু চরিত্র বদলাচ্ছে না, মানে যেটা আমি বলতে চাইছি যে এক্ষেত্রে চরিত্রর প্রভাব কিন্তু পাল্টাচ্ছে না, বাট আপনার সম্পর্কের ওপর, আপনার রিলেশনশিপের ওপর কিন্তু আপনার ব্যবহারটা পাল্টে যাচ্ছে। সুতরাং আমরা যেটা খেয়াল করি যে এক হচ্ছে যে আপনি কি এক্সট্রোভার্টেড বা ইন্ট্রোভার্টেড, অর্থাৎ আপনি একটু লাজুক প্রকৃতি, যে আপনি জানেন সামনের মানুষটা ভুল করছে, তাহলেও আপনি অনেক সময় লজ্জা বসে, বা আপনার মনে হয় যে আমি কেন এইসব উটকো ঝামেলায় আমি ঢুকবো বলে আপনি সেখানে আপনি বাকবিতণ্ডাকে বা ঝগড়াটাকে আপনি বাড়ান না, আপনি এগিয়ে নিয়ে যান না। অপরদিকে রয়েছে আপনার আপনি যে বিষয়টা নিয়ে ভাবছেন বা আপনার যে ভাবনার দ্বারা আপনার ব্যক্তিত্ব আপনার ব্যবহার হিসেবে দৃশ্যমান হচ্ছে বা আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, সেটা কি আপনি খুব কনসিয়াসলি করছেন, অর্থাৎ আপনি খুব সজ্ঞানে করছেন,
নাকি অজ্ঞানে করছেন, বা যেটাকে আমরা সাবকনশিয়াস বা আনকনশিয়াস সাইড অফ দ্য ব্রেন বলি, অর্থাৎ যেটা অটোমেটিক্যালি নিজে প্রসেস করে, অর্থাৎ আপনাকে ভাবতে দেয় না। আপনার অ্যামিগডালা বা আপনার বেসিল গ্যাংলিয়া অটোমেটিক্যালি আপনার একটা রিয়াকশন সামনে তুলে ধরে। এবার এই জিনিসটাকে আমরা যখন পড়াশোনা করা শুরু করলাম, অর্থাৎ মনোবৈজ্ঞানিকরা যখন এই নিয়ে পড়াশোনা করলো, সবার আগে তো তারা কী করলো, তারা পড়াশোনা করলো বায়োলজি বা জীবের, অর্থাৎ জীবেদের মধ্যে ব্যবহার কীরকম হয় বা তারা কিভাবে ব্যবহার করে। যেমন আপনাকে বলতে পারি, আমাদের যে মাথা বা ইভেন যে শারীরিক বৈশিষ্ট্য, তাতে অনেক জীবের প্রভাব রয়েছে। আপনার আপনার ব্রেনের যে স্ট্রাকচার, সেটা মাছের ব্রেনের স্ট্রাকচারের সাথে অনেক মিল রয়েছে। আমি আগেই বলেছি যে আমাদের মধ্যে লিম্বিক ব্রেনটা রয়েছে, অর্থাৎ আপনার ব্রেনের যে পুরনো ব্রেন বা আদি যে মস্তিষ্ক, সেটা কিন্তু তার মধ্যে সেই সব কম্পোনেন্টসগুলো আছে যেগুলো যে কোনো স্তন্যপায়ী জীবের মধ্যে পাওয়া যেতে পারে। আপনি যদি কোনো জানোয়ারের হাত দেখেন, পাঁজা দেখেন, তাহলে দেখবেন ওদের মধ্যে যেটা রয়েছে যে ওরা পাঁজাটাকে এইভাবে একসাথে গুটিয়ে ফেলে। আমাদের ক্ষেত্রে আমাদের অধিক একটা বৈশিষ্ট্য আছে, আরেকটি স্তর আছে যার দ্বারা আমরা একটা যে কোনো আঙুল গোটাতে পারি, মানে পুরো পাঁজাটা গোটাতে হয় না, যেটা জানোয়ারদের ক্ষেত্রে পুরো পাঁজাটাই গোটাতে হয়। বাট এই যে গোটানোটা, এটা আপনি প্রাইমেটসদের মধ্যে দেখবেন, যাদের সাথে আমাদের সবচেয়ে বেশি সমানতা রয়েছে শারীরিক এবং গঠনমূলক বৈশিষ্ট্যে। তো যেই কারণে আমরা প্রথমে মনোবিজ্ঞানীরা প্রথমে জীব কে পড়াশোনা শুরু করলো। এর মধ্যে চলে এলো সাইকো অ্যানালিসিস, অর্থাৎ আমাদের কার্ল ইয়ুং বা সিগমুন্ড ফ্রয়েডের মতন ভদ্রলোক বা অ্যাডলার, এরা চলে এলো, যারা বলল যে না, মনস্তাত্ত্বিক দিকটা বিচার করতে হবে, বুঝতে হবে যে যেহেতু আমাদের ব্রেনে অ্যাডিশনাল কম্পোনেন্টস রয়েছে, অর্থাৎ অতিরিক্ত ব্রেন রয়েছে, আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স রয়েছে, তো প্লাস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কর্টেক্স আছে, তো তার ফলে আমাদের কিন্তু ভাবতে হবে যে মস্তিষ্ক কি আলাদাভাবে কিছু ভাবে, বা এই যে একটি অন্তর্নিহিত ব্রেন আছে বা একটি যে নিমজ্জিত বা আনকনশিয়াস ব্রেন আছে, সেটা কি ভেবে আমাদেরকে করায়, কারণ যেই আমাদের রেট অফ রিয়াকশন হয় সেটা অনেক বেশি হয়। সেখানেও দেখা গেল যে সে ধারণাতেও কিছু কিছু ত্রুটি আছে, এমন না যে সবটাই ত্রুটিপূর্ণ, বাট তাতেও কিছু ত্রুটি পাওয়া গেল। এবং সবচেয়ে বড় যে ত্রুটিটা করা হলো সেটা হলো বুদ্ধিমত্তাটা। তো দেখা গেল সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনি যেহেতু একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার ফলে আপনার ব্যবহার বেরিয়ে আসছে, সেখানে আপনার বুদ্ধিমত্তার একটি বড় ব্যাপার হচ্ছে। এবং যেটা আমরা মানুষের মধ্যেও দেখেছি যে যাদের একটু বুদ্ধি কম হয়, যেমন শিশুদের বুদ্ধি একটা অ্যাডাল্টের চেয়ে অবভিয়াসলি একজন প্রাপ্তবয়স্কর চেয়ে স্বাভাবিকভাবেই কম হবে। সুতরাং বুদ্ধিমত্তার কি প্রভাব রয়েছে, আমরা কি করে শিখি, আমরা কি করে বুঝি, আমরা যেটুকু বুঝি সেটা কতটা বুঝি, এই নিয়ে পড়াশোনা হলো। এবং তারপর আমরা চলে গেলাম হিউম্যানিজমে, কারণ আমরা খুব হিউম্যানকে একটা স্পেশাল এলিভেটেড স্টেজে ওঠালাম, কারণ ওই সুতরাং দেখা গেল যে আমাদের মধ্যে মানুষ জাতিকে একটি বিশেষ আলাদাভাবে তাকে বুঝতে হবে। কিন্তু সে বোঝাতেও দেখা গেল যে না, মানুষের মধ্যে ব্যবহারের তারতম্য আছে, অর্থাৎ কিছু মানুষ আছে তারা যেন অদ্ভুতভাবে ভীষণ দয়ালু, এবং সব রকম ব্যবহারেই তারা দেখা গেল দয়ালু। যেমন আমি বলেছি যে আপনাকে যদি কোনো জিনিস ভালো বলে নির্ধারণ করতে হয়, তাহলে আপনাকে একটি সিদ্ধান্ত হচ্ছে আপনাকে নিরীহ হতে হবে, দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে আপনাকে দীর্ঘমেয়াদী ভাবনা রাখতে হবে। এবার সবাই দীর্ঘমেয়াদী ভাবনা রাখে না। ইনফ্যাক্ট এই নিয়ে তখন, এবং তার থেকে বিহেভিয়ারিজম স্টাডি হলো, এবং বিহেভিয়ারিজমের একটি বিখ্যাত স্টাডি নিয়ে আমি এখানে বলতে চাই। সেটা হচ্ছে
দ্য স্ট্যানফোর্ড গ্র্যাটিফিকেশন এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে কি হয়েছিল যে স্ট্যানফোর্ডের যারা প্রফেসর, অর্থাৎ তারা অলরেডি ভীষণ শিক্ষিত, ভীষণ মার্জিত সমাজের একদম উচ্চ স্তরের লোক, তাদের সন্তানদেরকে আমরা আমাদের হাইপোথেসিস বা মূল ধারণা কী ছিল যে তাদের সন্তানরা অতীব মেধাবী হবে। কারণ বিশেষ করে যখন বাবা মা দুজনেই প্রফেসর, তারা ভীষণ শিক্ষিত, ভীষণ মেধাবী এবং ভীষণ মার্জিতও হবে। তখন একটি এক্সপেরিমেন্ট করা হলো যেখানে সব বাচ্চা করে দুটো করে মার্শমেলো নামক একটি মিষ্টি আছে, তো তাদেরকে দুটো করে মিষ্টি দেওয়া হলো এবং বলা হলো তারা যদি 5টা মিনিট আর অপেক্ষা করতে পারে এবং মিষ্টিতে হাত না দেয়, তাহলে উনি ফিরে আসবেন, যিনি এই কথাগুলো বলছিলেন, অর্থাৎ যে মনোবৈজ্ঞানিক পরীক্ষক এই পরীক্ষাটা নিচ্ছিলেন, তিনি বললেন আমি ফিরে আসবো এবং ফিরে এসে তোমাদেরকে আরও দুটো দেব। অর্থাৎ এটা মূলত ছিল আপনার নিজের খাদ্যের প্রবণতা, যেটা আমরা বাচ্চাদের মধ্যে খুব বেশি দেখি, তারা সবসময় খাই করে, এবং তার কারণ হচ্ছে তাদের মেটাবলিজম, রেট অফ মেটাবলিজম অর্থাৎ হজম করার শক্তি প্রচণ্ড বেশি। তো তাদেরকে বলা হলো যে 5 মিনিট পরে, এবং ক্যামেরা দিয়ে ততক্ষণ দেখা হলো তারা কি করছে, এবং দেখা গেল যে কিছু সেকেন্ডের পরে বা কিছু মিনিটের পরে, 1-2 মিনিটের মধ্যেই প্রায় 70% বাচ্চা সেই লোভ সামলাতে পারলো না এবং তারা সেই দুটো মার্শমেলো খেয়ে ফেললো। অপরদিকে যে 30% দেখা গেল যে তারা সেই ধৈর্যটা রাখলো এবং অপেক্ষা করলো শেষ অবধি, এবং যখন 5 মিনিট পরে যখন পরীক্ষক ফেরত আসলেন কক্ষে, তখন তারা দুটো এক্সট্রা মার্শমেলো পেলেন। এবার এই বাচ্চাগুলো যেহেতু প্রফেসরের সন্তান ছিল এরা সবাই, তাদেরকে প্রায় 15-20 বছর অবধি অবজার্ভ করা হলো এবং একটি বৈশিষ্ট্য চরিত্র বেরিয়ে এলো এদের মধ্যে, যে এদের মধ্যে ধৈর্য প্রচণ্ড বেশি, ওই 30%-এর মধ্যে, এবং এর ফলে তাদের জীবনের রেট অফ সাকসেসটা অনেক বেশি, অর্থাৎ তারা জীবনে অনেক বেশি সাফল্য পেতে দেখা গেল যাদের মধ্যে এই ধৈর্যের হারটা বেশি ছিল, অর্থাৎ ওই 25-30% বাচ্চাদের মধ্যে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের ব্যবহার, একটা সামান্য মিষ্টি খাওয়ার ব্যবহার আপনার এটা কিন্তু একদিকে প্রেডিক্ট করতে পারে যে আপনি জীবনে কতটা সফল হবেন। ভেবে দেখুন তো, এই যে ধরনের এক্সপেরিমেন্ট বা এই যে ধরনের পরীক্ষা, এরকম বহু পরীক্ষা মনোবিজ্ঞানে করা হয়েছে আমাদের ব্যবহারকে বোঝার জন্য। আমরা মূলত যে বড় প্রশ্নগুলো এই ব্যাপারে, এর বড় প্রশ্নের মধ্যে সবার প্রথম প্রশ্ন হচ্ছে ওই নেচার ভার্সেস নার্চার, অর্থাৎ আমরা কি বেশি জীব নাকি আমরা আমাদের পরিবেশ দ্বারা আমরা প্রভাবিত হই। এবার এইটা আপনি যদি জৈবিক পরীক্ষা দেখতে চান, তাহলে আপনি যখনই বাড়িতে একটা ছোট কুকুর বা যে কোনো একটা পালতু জানোয়ার আনবেন, আপনি তার মধ্যে এই প্রবণতা দেখবেন যে সে গপ করে খেয়ে ফেলছে খাবার প্রথম কয়েক মাস। একবার যখন সে নিশ্চিত হচ্ছে যে আমার খাবার কেউ কেড়ে নিচ্ছে না, অর্থাৎ থালাতে আমি যদি কিছু না খাই, এবং দেখুন ওরাও কিন্তু এই জিনিসগুলো পরীক্ষা করছে আমাদের অগোচরে বা আমরা বুঝতে পারি না। তো তারা যখন টের পাচ্ছে যে আমার খাবারটা কেউ খাচ্ছে না, আমার খাবারটা কেউ নিয়ে যাচ্ছে না, ওখানেই এমন থাকছে, তখন ওরা খাবার ছাড়া শুরু করে। অর্থাৎ তখন তারা আস্তে আস্তে ওইটুকু পরিমাণ খায় যেটুকু তাদের সেই মুহূর্তের খিদে। ঠিক যেমন আমি বোধহয় জানিয়েছিলাম যে জেলাসি, অর্থাৎ আপনার সেলফিশ হওয়া বা কোনো জিনিসের প্রতি আপনার
ভীষণ জেলাস হওয়াটা, কিন্তু অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি মানে জৈবিক দর্শন মতে কিন্তু এটা কিন্তু ভালো। তার কারণ হচ্ছে এটা দেখায় যে সে কত বেশি আহ, আগ্রহবান এবং সে কত বেশি একনিষ্ঠা। যেমন যারা প্রেমে একটু বেশি জেলাস, বলা হয় যে তারা কিন্তু অনেক বেশি ফিট থাকে, শারীরিকভাবে দেখা গেছে তারা অনেক বেশি ফিট থাকে। এবং তার কারণ হচ্ছে যেহেতু তারা চায় না যে তাদের যে পার্টনার, সে পার্টনার মানে অন্য কারোর দ্বারা আকৃষ্ট হোক, সেই কারণে তারা নিজেদেরকে ভীষণ আকর্ষণীয় করে তুলে রাখেন। দ্বিতীয় আলোচনাটা আমরা অলরেডি করেছি আগে, সেটা হচ্ছে ওই ফ্রি উইল ভার্সেস ডিটারমিনিজম, এবং যে আমাদের কি সত্যি মানে মানে স্বাধীন ক্ষমতা রয়েছে, আমরা জীবনে যা কিছু করতে চাই সব চয়েসেস, অর্থাৎ সব ইচ্ছেগুলো আমাদের মতন করে বা আমাদের ইচ্ছে মতন করে আমরা জীবনটা বাঁচতে পারি, নাকি আমরা কারোর পুতুল যে আমাদেরকে খেলাচ্ছে, অর্থাৎ সব কিছু পূর্ব নিয়ন্ত্রিত, আমরা শুধুমাত্র সেই রোলটা আমরা প্লে করে যাচ্ছি। তৃতীয় হচ্ছে অ্যাকুরেসি ভার্সেস ইনঅ্যাকুরেসি, অর্থাৎ আমরা যা ঠিক ভাবি, আমাদের চারিদিকে যা আমরা পরিবেশটা দেখি, সেই পরিবেশের কি আমরা সঠিক মাইনে বার করতে পারি? আপনি যদি আমার প্রথম আলোচনাটা দেখেন, বা সততার প্রথম বা দ্বিতীয়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট সততার আলোচনার মধ্যে আমি কিন্তু একটি চিত্র দেখিয়েছি। সেই চিত্রে আপনার মানে প্রথম ভাগে আপনার বোঝা খুব মুশকিল যে আমি যেটা দেখিয়েছি সেটা কি, অর্থাৎ আপনি সঠিক হওয়াটা খুব মুশকিল। কিন্তু তারপরে যখন আমি সঠিক চিত্রটা দেখাই, তখন আপনার কাছে ব্যাপারটা উন্মোচিত হয় বা বুঝতে সুবিধা হয়। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু সংশয় আছে যে আমরা কতটা ঠিকভাবে আমাদের চারিপাশের যে পরিবেশ তার আমরা মানে বা তার অন্তর্নিহিত কারণ বা তার আসল চেহারা আমরা দেখতে পাই। আর চতুর্থ হচ্ছে কনসিয়াস ভার্সেস আনকনসিয়াস প্রসেসিং, অর্থাৎ আমরা যখন কোনো ক্রীড়া আমরা যখন করি, তখন সেটা কি আমরা ভীষণ সজ্ঞানে করি, নাকি আমরা খুব একটা সজ্ঞানে সেটা করি না। আমি দুটো ক্রীড়ার কথা বলতে পারি যেগুলো আমরা সজ্ঞানে করি না। যেমন এক হচ্ছে, একবার হাঁটা শিখে গেলে আমাদের আর হাঁটার জন্য সজ্ঞানতা লাগে না, মানে অটো কনসিয়াসনেস মোডে চলে যায়, এবং অর্থাৎ আমরা বাকি সব কাজ করতে পারি, আমাদের হাত, আমাদের মস্তিষ্ক আমরা পড়তে পড়তে হাঁটতে পারি, অর্থাৎ স্বয়ংক্রিয় হয়ে কাজ করে। দ্বিতীয় যেটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখাটা। আমরা কিন্তু সেটা নিজেরা করি না, এবং তার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, বাট আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু আমরা পাত্রদের পরিবর্তন করি বা তাদের দিয়ে কিছু কিছু কাজ করাই। এটা মানে যারা স্বপ্ন নিয়ে যারা পড়াশোনা করেন, আপনি তাদের সাথে আলোচনা করলে, পড়াশোনা করেন, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এবং শেষ হচ্ছে যে আমরা যে মানুষ বৈশিষ্ট্য আছে, বা ধরুন বাকি যে জীব আছে, তাদের সাথে আমাদের কতটা তফাৎ আছে, কতটা আমরা তাদের মতো, এই নিয়েও একটা বড় আলোচনা রয়েছে। এবং ওটা সরীসৃপদের মতন, অর্থাৎ খুব বেসিক যে ফান্ডামেন্টাল ব্রেনটা, যার মধ্যে ওই ফাইট, ফ্লাইট, ফ্রিজ, ফ্লপ, ওই রেসপন্সটা রয়েছে, এই নিয়েও আমি আগে আলোচনা করেছি, সেটা আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ মনোবিজ্ঞানে এই সব আলোচনাগুলো এখনও চলছে, এবং খুব সুদৃঢ় উত্তর পাওয়া যায়নি। তার কারণ হচ্ছে মানুষের সংখ্যা বেড়েছে, আমাদের আরও বিভিন্ন রকম আমাদের স্টিমুলাস বা আমাদের ট্রিগার্সগুলো বোঝার প্রয়োজন রয়েছে। তবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে ফেরত নিয়ে যাই, যে আমরা যখন ওই পার্সোনালিটি ডেফিনেশনটা দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে
আপনার কিছু শারীরিক বৈশিষ্ট্য থাকে, আপনার কিছু বুদ্ধিমত্তা আছে, আপনার কিছু না, আপনার বুদ্ধিমত্তা অবশ্যই আছে, মানে ওটি ওটি একটি বড় দিক। আপনার কিছু নিজের সংযমতা এবং নিজের অন্তর্নিহিত কিছু ব্যাপার রয়েছে, যেমন আপনি কোন বিষয়টা নিয়ে পড়াশোনা করতে বা আলোচনা করতে ভালোবাসেন, আপনার কতটা সংযম আছে, যেটা আমরা ওই গ্র্যাটিফিকেশন টেস্টে দেখলাম, অর্থাৎ আপনি কতটা সংযম ধরে রাখতে পারেন, আপনার আত্মবিশ্বাসগুলো কি কি, আপনি কি কোন মতবাদ বা ধারণাতে বিশ্বাস করেন, অর্থাৎ এগুলো প্রভাবিত করে যে আপনি কোনো জিনিস দেখলে আপনি কিভাবে সেটাকে বিচার করেন, তাই না? কারণ সবার আগে আসবে হচ্ছে আপনার বিচার করা, তারপরে আসবে হচ্ছে আপনার ওই যে ক্লাসিফিকেশন বা বাস্কেট আছে সেখান থেকে সেই বিচার হিসেবে তাকে একটা মূল্যবোধ ত্যাগ করা, এবং সেই মূল্যবোধের বাস্কেট থেকে তখন একটি মানুষ বা একটি বস্তু বা একটি ধারণা তুলে এনে সেটা উপস্থাপনা করা, এবং তার মধ্যে যদি কোনো ধরনের আবেগ মিশ্রিত থাকে তা সেই অন্তরালে সেই ধরনের আবেগ প্রদর্শন করা, ডিপেন্ডিং অন হু ইজ ইন ফ্রন্ট অফ ইউ। অপরদিকে যেটা আপনাকে প্ররোচিত করে, যেটা আপনাকে নড়িয়ে দেয়, যেটা আপনাকে শান্ত করতে পারে আবার রাগিয়েও তুলতে পারে, সেটা হচ্ছে আপনার প্ররোচনাগুলো, যার মধ্যে রয়েছে যে আপনি কত দ্রুত কথা বলেন বা কত আস্তে কথা বলেন, আপনি কতটা সামাজিক বা আপনি কতটা অসামাজিক, মানে আমি অসামাজিক বলবো না, বরং লাজুক বলবো, আপনার নর্মালি মানে আপনি কি একটু বিরক্ত ধরনের থাকেন, নাকি আপনি সবসময় ভীষণ হাসি খুশি থাকেন। তো অর্থাৎ এই যে ব্যাপারগুলোর কিন্তু প্রভাব রয়েছে আপনার ব্যবহারে, এবং তার মধ্যে টেম্পারামেন্ট বলে যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ যেটা আপনার মেজাজকে দর্শায়, যেটা বেশ কয়েকটা জিনিসের উপাদান নিয়ে তৈরি, তার মধ্যে তার যে মুখ্য উপাদান রয়েছে সেইটা হচ্ছে দুটি। একটি হচ্ছে আপনার শরীরের মধ্যে যে জিন্স রয়েছে, অর্থাৎ যেগুলো আপনার যত ধরনের হরমোনস আছে তাদেরকে প্রভাবিত করে, তাদেরকে কন্ট্রোল করে, বা আপনার শরীরের মধ্যে কিছু কিছু বিশিষ্ট গুণাবলী এনে দেয়। সেই গুণাবলীগুলো অবশ্য মানে আপনার ক্ষতিকর হতে পারে, আপনার জন্য খারাপও হতে পারে। যেমন আমরা একটু বেশি রাগী নাকি একটু বেশি সংযমী, একটু বেশি লোভী নাকি একটু একটু বেশি উদাসীন, এগুলো কিন্তু জিন্স দ্বারা প্রভাবিত হয়। আবার অন্য ধারে রয়েছে আপনার আচরণগত বা আপনার ওই ব্যবহারগত কিছু প্রবণতা। যেমন আপনি যদি কোনো একটা বিষয়ে আপনার যদি চট করে মাথা গরম হয়ে যায়, যেমন ধরুন অঙ্ক শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায়, হ্যাঁ, এরকম অনেকেই বলে। আমার হয় না, আমি অঙ্কটা বেশ ভালোই বাসি, যদিও পারি না, বাট ভালোবাসি। তো অনেকে যেমন অঙ্ক শুনলে মাথা গরম হয়ে যায়, অর্থাৎ তার একটি চারিত্রিক বৈশিষ্ট্য যেটি ফুটে ওঠে ওই একটি বিষয়ের নাম শুনলেই। তো সুতরাং সেটা একটি প্রবণতা, এবং যে প্রবণতাটা আস্তে আস্তে স্বভাবে বদলে যায়, ইট টার্নস ইনটু আ হ্যাবিট। অর্থাৎ মানে আপনাকে যতই বলা হয় এটা খুব সোজা অঙ্ক, তুই পারবি করতে, তুই একটু চেষ্টা কর, সে কিছুতেই হাত দেবে না, যে না আমি অঙ্ক করবই না, হ্যাঁ মেরে ফেলো, আমি অঙ্ক করবো না, ওই ধরনের একটি প্রবণতা। এই দুটোর ফলে তৈরি হয় সেটাকে বলা হয় আপনার মেজাজ বা টেম্পারামেন্ট। এবং এই টেম্পারামেন্টের পড়াশোনাটা করা হয়েছিল কারণ ওই যে শুরুতে আমরা বায়োলজি দিয়ে পড়াশোনা শুরু করেছিলাম, সেই জায়গায় আমরা টেম্পারামেন্টের স্টাডি করেছি। এটা কোথায় আপনি দেখতে পাবেন, এটা আপনি ভারতীয় সভ্যতা আপনি দেখতে পাবেন যে আমরা 5টা মহা পঞ্চভূত যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার পৃথিবী, জল, বায়ু, অগ্নি এবং শূন্যতা, এই যে পঞ্চমহাভূত আছে, আমাদের পৃথিবীতে যত প্রাকৃতিক জিনিস রয়েছে, অর্থাৎ আমি, আপনি, গাছপালা, জীব, পোকামাকড়, সমুদ্র, নদী,
সব কিছু কিন্তু এই পঞ্চমহাভূতের আহ, আহ, অবদান বা তাদের সৃষ্টি। অর্থাৎ আপনার এই পাঁচের মধ্যে কিছু জিনিসের মিশ্রণ দরকার হবে, কিছু জিনিসের ঐক্যতা দরকার হবে, এবং তার থেকে কিন্তু আপনার সব কিছু এর এই যে পঞ্চমহাভূত তার প্রভাবের ফলে কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের একটি বিশেষ বিদ্যা, আয়ুর্বিদ্যা, সেখান থেকে তার উপলব্ধি, সেখান থেকে তার ব্যাপ্তি। এই একই জিনিস রয়েছে চাইনাতে। চাইনিজ বিলিফে অবশ্য আপনি এখান থেকে যদি শূন্যতাটাকে সরিয়ে দেন, তারা তারা যে পাঁচটা পঞ্চভূতে বিশ্বাস করেন তার মধ্যে আছে অগ্নি, পৃথিবী, মেটাল অর্থাৎ ধাতু, জল এবং কাঠ। এখানে আলাদা হচ্ছে ওই কাঠটা এবং মেটালটা, অর্থাৎ ধাতুটা। তো তারা মনে করে এর প্রভাব রয়েছে এবং শরীরের বিশেষ বিশেষ অঙ্গ এর দ্বারা প্রভাবিত হয়, এবং তার ফলে স্বাভাবিকভাবে আপনার ব্যবহারের, আপনার চিকিৎসাবিদ্যায় তার একটি বড় প্রয়োগ রয়েছে চায়নাতে। একইভাবে আপনি যদি গ্রিসে চলে যান, এবং সেটা বলার আগে আমি বলবো যে আমরা কিন্তু অনেক সময় এই ব্যাপারগুলোতে খুব লজ্জিত বোধ করি। আমরা মনে করি আমরাই বোধহয় এত এইসব ধ্যান ধারণা রাখি, অন্য বোধহয় কোনো বা যেটা পশ্চিমা বিশ্বে বোধহয় এরকম কোনো ধ্যান ধারণা নেই। না, অর্থাৎ যেটা আমি তুলে ধরার চেষ্টা করছি যে প্রত্যেকটা ডাক্তার আজকের দিনেও যে ওথটা নেন, অর্থাৎ উনি যে প্রতিজ্ঞাটা নেয়, এটাকে হিপোক্রেটিক ওথ বলা হয়। সেটা হয় এই মানুষটার নামে, সেটা হচ্ছে হিপোক্রেটিস অফকোর্স দ্বিতীয়, কারণ তার ঠাকুরদার নামও হিপোক্রেটিস ছিলেন। যাই হোক, তো উনাকে বলা হয় যে উনি গ্রিসের সবচেয়ে বড় ডাক্তার ছিলেন, এবং উনার বিশ্বাস ছিল যে মানুষের যে প্রভাব রয়েছে, বহির্মুখী প্রভাব রয়েছে এবং অন্তর্মুখী প্রভাব রয়েছে, এবং তার ফলে তার যে অসুবিধেগুলো এবং তার যে শারীরিক কষ্টগুলো, তার কারণ হচ্ছে, অর্থাৎ স্যাঙ্গুইন মানে হচ্ছে মানুষ, এই মানুষগুলোর বাকি সব ঠিক আছে, বাট রক্তের একটু আধিক্য থাকবে। এইসব মানুষগুলো ভীষণ বহির্মুখী হন, মানে অর্থাৎ ভীষণ সামাজিক হন, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, এবং সমস্যা হচ্ছে এদের ফোকাসটা অভাব থাকে। এবং হিপোক্রেটিস তখন বলে গেছিলেন যে মানে প্রয়োজন পড়লে শরীরে কাঠ মেরে, অর্থাৎ একটি ছোট চিরা মেরে সেই জিনিসটা কম করার কথাও উনি ওখানকার গ্রিকের মানে তাদের যে আয়ুর্বেদ ছিল সেই সব বইয়ে তিনি কিন্তু এগুলো বলে গেছেন। ঠিক একইভাবে যারা কোলেরিক, অর্থাৎ যাদের ওই পিত্তের দোষ রয়েছে, তাদের বলা হয় যে তারা কিন্তু ভীষণ মানে স্বয়ং সম্পূর্ণ, তারা ভীষণ এবং ভীষণ আত্মবিশ্বাসী। কিন্তু ওই সমস্যার দিকটাও রয়েছে, যেমন বলেছি ভালোর সাথে খারাপও আসে, দুটো একসাথেই থাকে। তাদের সমস্যা হচ্ছে তাদের রাগ বা মেজাজটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। যাই হোক, তো মূল যেটা বলার কথা যে এই ধারণাটা ছিল, মাঝখানে চলে গেছিল, কিন্তু সেই ধারণাকে কিন্তু আবার ইনফ্যাক্ট ফেরত আনা হয়েছে। যদিও এই বিশ্বাসটাকে আমরা ভুল বিশ্বাস ভেবেছিলাম, যেমন আমাদের ভারতেও পঞ্চমহাভূতের বিশ্বাস রয়েছে, এবং আয়ুর্বেদে আমাদের বাত পিত্ত কফের কথা বলা রয়েছে, তাদের প্রভাবের কথা বলা রয়েছে। সেটা কিন্তু একজন জার্মানের জন্ম, একজন ব্রিটিশ মনোবৈজ্ঞানিক হ্যান্স আইজেঙ্ক বলে, তিনি কিন্তু এটার পরে প্রয়োগে এনেছিলেন এবং দেখিয়েওছিলেন, এবং এটা একটি ব্যবহৃত প্রয়োগ আজকের দিনে।
অর্থাৎ যেটা বলার চেষ্টা সেটা হচ্ছে যে আপনি এই প্রয়োগগুলো দেখতে পাবেন ব্যবহারকে বোঝার জন্য। ঠিক যেমন একদিকে আমরা অন্য জীবের সাথে, যেমন ইঁদুরের সাথে বা খরগোশের সাথে আমরা ওদের থেকে আমরা বোঝার চেষ্টা করি এবং যে তাদের ব্যবহার কীরকম, এবং বাচ্চাদের থেকে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু একইভাবে এদিক থেকেও বোঝার চেষ্টা করি যে আমাদের যে গঠন, সেই গঠনের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, অর্থাৎ ওই যে পঞ্চমহাভূত রয়েছে, তার কী প্রভাব আছে। এবার আমরা যদি ভারতীয় দর্শনের হিসেবে পঞ্চমহাভূতকে দেখি, তাহলে আমরা দেখব যে পৃথিবী, এবার আপনি যদি ভেবে দেখেন পৃথিবী কি কঠোর, অর্থাৎ যে মানুষটা হবে, এক তো হচ্ছে যে কোনো সলিড তার কিন্তু মুভমেন্ট স্ট্রেট লাইনে হয়, আনলেস ইট ইজ ম্যানিপুলেটেড বা ট্রিগার টু চেঞ্জ ইটস পজিশন, অর্থাৎ তার প্রপার্টিগত তার যে গুণাবলী, তার ফলে যে কোনো সলিড উইল অলওয়েজ মুভ ইন এ স্ট্রেট লাইন, সে কিন্তু স্ট্রেট লাইনে চলবে। আচ্ছা, কেউ বলতে পারে পৃথিবীতে গোল ঘোরে। পৃথিবী গোল ঘোরে ওই যে বলে মাধ্যাকর্ষণের জন্য, মাধ্যাকর্ষণটা সরিয়ে দিন, টপ করে একদম সোজা নিচে পড়ে যাবে। কিন্তু যাদের মধ্যে ওই যে সলিডস আছে, অর্থাৎ যাদের মধ্যে ধাতুর গুণ বেশি, যাদের মধ্যে এই পৃথিবীর গুণটা বেশি, বা এই ভূতটা, এই বস্তুটা একটু বেশি মাত্রায়, কারণ আপনার দরকার তো পাঁচটাই। আপনি যদি খুব খেয়াল করেন আপনাদের প্রত্যেকটা কোশিকার মধ্যে যেমন বাকি সব কিছু রয়েছে, তার মধ্যে গহ্বরও রয়েছে, অর্থাৎ শূন্যতাও রয়েছে। তো এমন না যে আমাদের শূন্যতার প্রয়োজন নেই, সেটাও কিন্তু আমাদের কাছে প্রয়োজনীয়। এই সব মানুষের আবার একটি বিশেষত্ব হবে যে তারা অন্যদের খুব দেখাশোনা করতে বা অন্যদের দায়িত্ব নিতে ভালোবাসেন। আমি কিন্তু এগুলো পরীক্ষা করে দেখেছি। আমি এগুলো একদমই যে নিতান্ত আনটেস্টেড বলছি তা না, তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে বিদেশি যে সব রিসার্চ পেপার বেরোয়, তাতে আপনি দেখেন যে খুব বেশি হলে তারা 1000-1500 লোকের ওপর পরীক্ষা করে একটি সিদ্ধান্তে উপনীত হন। ইনফ্যাক্ট নিউটন বাবা তো কারোর ওপর পরীক্ষাও করেননি, উনি তো শুধু দেখে দেখে, বা ইভেন আইনস্টাইন প্রচুর থট এক্সপেরিমেন্ট করতেন। অবশ্য মানে সেটা সব ঠিক বেরিয়েছে, তার কারণে তাদের চিন্তার মধ্যে সম্পূর্ণতা ছিল, বাউন্ডেড রেশনালিটি ছিল না। এবার যারা জলের মতো প্রবৃত্তি কি, তাদের প্রবৃত্তি হচ্ছে তারা যে করে হোক, মানে তারা ভীষণ নমনীয় এবং কিন্তু আবার ভীষণ ফোকাসড, অর্থাৎ তারা তাদের যেটা দরকার সেটা তারা নিয়ে ছাড়বে এবং বাকি লোককেও তারা নিজেদের মতন বানিয়ে ফেলবে, যেটা জলের স্বভাব, যে তার মধ্যে আপনি যাই ফেলুন মোটামুটি সময়ের অন্তরালে সব মিশে যায়। লোহাও একদিন কিন্তু রাস্ট ধরে, অর্থাৎ জং ধরে লোহাকেও কিন্তু খেয়ে ফেলতে পারে জল, যেটা আমরা জানি। তৃতীয় হচ্ছে বায়ুর আপনি লোকজন যারা দেখবেন যে তারা খুব ভালো মেজাজের লোক, রেগে গেলে আবার প্রচণ্ড রেগে যায়, অর্থাৎ বায়ু প্রবৃত্তি যাদের মধ্যে বেশি, বা যাদের মধ্যে শরীরে একটু বায়ু বেশি, একটু পেট মোটা, ব্লোটেড মানুষ, এমনি খুব খুশির মানুষ, জম্পাস। এবং এটা কিন্তু আমরা দেখেছি যে যত মোটা মানুষ আছে তারা কিন্তু মনের খুব ভালো মানুষ হয়, তারা বেশি ভাবনা চিন্তা করে না, বেশি চাপ নেয় না আর কি। হ্যাঁ, তা এরপরে রয়েছে অগ্নির লোকেদের একটা সমস্যা রয়েছে, তারা কিন্তু যাই ছোঁয়ে একদম সেখানে একটা দাগ ফেলে দিয়ে চলে যায়, অর্থাৎ সবচেয়ে ইন্টেলিজেন্ট মানুষ আমার মনে হয় তাদের মধ্যে অগ্নিতত্ত্বটা বেশি। কারণ আগুনের যদি আপনি স্বভাব দেখেন, আগুন কিন্তু আপনি তখন টের পান না, আপনি কিন্তু পরে টের পান, অর্থাৎ একটি লেলিয়ান শিখা আপনাকে যখন চেটে চলে যাবে আপনি তখন টের পাবেন না, বা একটি কাঠের ওপর দিয়ে চলে যাবে, পরে আপনি দেখবেন জায়গাটা কালো হয়ে গেছে, জ্বলে গেছে, অর্থাৎ তারা একটা দাগ ফেলে যান। এবং অনেক এরকম মানুষরা সত্যি এক ধরনের মনীষী হন, মানে যাদেরকে আমরা পরে মনীষী বা অবতার বলি, যে তারা খুব সাধারণ, খুব বেশি দেখা যায় না, এবং তারা যখন
চলে যান আমাদের বাজেট থেকে, তখন আমাদের তাদেরকে মনে পড়ে। তো এই হচ্ছে অগ্নি প্রবৃত্তি। এবং শেষ হচ্ছে শূন্যতা। শূন্যতা হচ্ছে যে একদমই সাধারণ মানুষ, যারা একদম কোনো ব্যাপারে ঢুকতে চায় না, মিশতে চায় না, মাথা খারাপ করতে চায় না, মানে নিজেদের জগতেই তারা ব্যস্ত, সেগুলোকে আমরা অগ্নি প্রবৃত্তির মানুষ বলতে পারি। এবার আমি আপনাদেরকে একটি ব্যবহারের একটি দিক দেখাবো, যেটা দেখলে আপনারা ব্যাপারটা বুঝবেন এবং এবং এর প্রভাবটাও বুঝবেন, যে মানে একটি বিশেষ ব্যবহার। সেটা হচ্ছে এই ছবিগুলো দেখুন এবং বলুন আপনারা কি দেখতে পাচ্ছেন, একটু ভাবুন। তো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সবার কোলে বাচ্চা, এবং সেই বাচ্চাগুলো বেশিরভাগ হচ্ছে বাঁ দিকে, বাঁ হাতে ভাগ করা। ইনফ্যাক্ট আমি একটা ছবিও রেখেছি, মানে হাতে ড্র করা ছবি। সেখানেও আপনি যদি খেয়াল করেন যে 4টের মধ্যে 3টে ছবিতেই যেই এই ছবিগুলো এঁকেছে, অর্থাৎ ছবিগুলো তো আমরা আঁকি আমাদের মস্তিষ্কের ভেতর থেকে, আমাদের যে ধ্যান ধারণা, উৎসাহটা আমরা পাই। সেই মানুষটাও দেখুন, সে ছবিটা এঁকেছে, সে 4টের মধ্যে 3টে ছবিতেই কিন্তু সে দেখিয়েছে বাচ্চাটা বাঁ দিকে। এবার বলুন তো, বাচ্চাকে আমরা বাঁ হাতে কেন ধরি? তার কারণ হচ্ছে পৃথিবীতে 90% মানুষ হচ্ছে তারা ডান হাতে, অর্থাৎ রাইট হ্যান্ডেড। এবার আপনি আপনার ডান হাতটাকে সবসময় খোলা রাখতে চান, আপনি আপনার ডান হাতটাকে ছাড়া রাখতে চান। কারণ যদি অন্য কিছু করতে হয়, খাওয়াতে হয় বা অন্য কিছু ধরতে হয়, কিছু করতে হয়, তাহলে সুবিধে হয়। অর্থাৎ এক হচ্ছে এর একটা উপযোগিতা রয়েছে বাঁ হাতে রাখার। অর্থাৎ আপনি বলতে পারেন যে না, এই ব্যবহারটা আমাদের কাছে এসছে উপযোগিতা থেকে। কিন্তু আমি বলবো যে এই উপযোগিতাটাও কিন্তু আমরা শিখেছি। কারণ এটাও দেখা গেছে যে যারা বাঁ হাতের মানুষ, তারাও কিন্তু আবার বাঁ দিকেই, কিন্তু তাদের মধ্যে আবার 90% লোক কিন্তু বাচ্চা নিলে বাঁ হাতেই রাখে। কেন? তার আরেকটা দিক হচ্ছে যে আপনারা জানবেন যে আমাদের শরীরের বাঁ দিকের যা কিছু রয়েছে, মানে আমাদের মস্তিষ্ক, এই চোখ, সব কিছু তাকে নিয়ন্ত্রণ করে ডান দিকের ব্রেন। আর আমাদের শরীরের বাঁ দিকে যা কিছু রয়েছে তাকে নিয়ন্ত্রণ করে আমাদের বাঁ দিকের ব্রেন। তো আমি যদি একটি বাচ্চাকে বাঁ হাতে নিই, তাহলে আমার কোন চোখটা কাছে পড়ছে? আমার বাঁ চোখটা বা মুখের বাঁ দিকটা আমার তার কাছে পড়ছে। বাঁ দিকটা কে নিয়ন্ত্রণ করে? ডান দিক। ডান দিকের বিশিষ্ট কি? ডান দিক হচ্ছে ক্রিয়েটিভ দিক। সো ইট ইজ দ্যাট সাইড যেটা ইমোশন, নার্চার, কেয়ার, এই ব্যাপারগুলোর জন্যে প্রয়োজন। অপরদিকে আপনার মস্তিষ্কের বাঁ দিক, যেটা লজিক, ম্যাথমেটিক্স, নিয়ম, শৃঙ্খলা, এসবের জন্য দায়িত্ববান, সেটা কন্ট্রোল করে আপনার শরীরের ডান দিকটাকে। তো দেখুন কি অদ্ভুত, অর্থাৎ আপনার মস্তিষ্কের কোন ভাগটা কন্ট্রোল করে, তার ফলে আপনার ব্যবহারটা কিন্তু তার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। এবং এটা একটা দুর্দান্ত নিদর্শন যে অজ্ঞাতভাবে আপনি কিভাবে এই কাজগুলো করেন। অর্থাৎ এখানেও কিন্তু ওই ফ্রি উইল ভার্সেস ডিটারমিনিজম, আমি সেটা বলবো না, বরং ওই কনসিয়াস ভার্সেস আনকনসিয়াস প্রসেসিং। অর্থাৎ আপনি যে জিনিসটা খুব সজ্ঞানে করেন কি অজ্ঞানে করেন, আপনি অজ্ঞানে কিন্তু বাচ্চাটাকে বাঁ দিকে নেন, কিন্তু আসলে আপনি প্রচণ্ড সজ্ঞানে করেন। কিন্তু সেই জ্ঞানটা আপনার কনসিয়াস ব্রেন না, সেই জ্ঞানটা সেই মস্তিষ্কের ভাগটা হচ্ছে আপনার সাবকনসিয়াস ব্রেন, যেটা এই সিদ্ধান্তটা নেয়। কি অদ্ভুত! আচ্ছা,
ব্যবহারের যেমন একটা দিক রয়েছে, যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ মস্তিষ্ক বা আপনার জিন্স দ্বারা নিয়ন্ত্রিত। অপরদিকে আমি কথা বলেছি যে আমাদের 4টে মৌলিক চাহিদা রয়েছে। নিশ্চয়তার চাহিদা রয়েছে, পরিচয়ের চাহিদা রয়েছে, সম্মানের চাহিদা রয়েছে এবং দক্ষতার চাহিদা রয়েছে। এই যে 4টে চাহিদা, এই চাহিদার ফলেও কিন্তু আপনার ব্যবহারে তারতম্য ঘটবে। যেমন আপনার আমরা যা কিছু করি, প্রথম কথা সেটা হচ্ছে অ্যাজ আ রেজাল্ট অফ আ হোয়াট ইজ কল্ড অ্যাজ আ ট্রিগার অর আ স্টিমুলি। অর্থাৎ আপনার খিদে পেলে আপনি খাবার নিয়ে ভাবেন। আপনাকে যদি আমি বলি হাতির কথা ভাববেন না, তাহলে আপনি হাতির কথা ভাববেন। আপনাকে সামনে থেকে কেউ যদি পরিচিত আসে, আপনি হাসবেন তার মুখটা দেখে। অর্থাৎ আপনি জানান দেবেন যে আমি তোমাকে চিনতে পেরেছি। অর্থাৎ সবার আগে যেটা হয় সেটা হচ্ছে একটা ট্রিগার। আমাদের এই যে ব্যবহার, সেটা কি স্বতন্ত্র? না, তা ঠিক নয়। অর্থাৎ এই ব্যবহারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে হয় একটি বাহ্যিক ট্রিগার বা ইন্টারনাল স্টিমুলাই। অর্থাৎ ভেতর থেকে, শরীরের ভেতর থেকে আপনার চিন্তা আসতে পারে, খিদে আসতে পারে, অর্থাৎ তার ফলে আপনি একটি ব্যবহার দেখতে পান। বাহ্যিক আপনি ট্রিগার হতে পারেন, অর্থাৎ কেউ একটা কিছু বললো বা আপনার দিকে কোনো ইশারা করলো বা আপনার খুব সামান্য কথোপকথন, আপনি কিছু একটা দেখলেন, দেখে ভাবনা শুরু করলেন। তো এটাকে সোশ্যাল কগনিটিভ থিওরিতে যেভাবে দেখা হয়েছে, তাতে আপনি যদি লক্ষ্য করেন তো আপনার রয়েছে আপনার পার্সোনাল, ফিজিক্যাল, কগনিটিভ, কোগনিটিভ অ্যান্ড এফেক্টিভ। পারিপার্শ্বিক পরিস্থিতির দিক থেকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে আমাদের জেনেটিক্স, অর্থাৎ যা আমরা আমাদের পিতামাতার থেকে পাই বা পেয়েছি, আমরা সমাজ, অর্থাৎ সামাজিক কোন কাঠামোতে বা আমাদের চারিদিকের সমাজ ব্যবস্থা সেটা কেমন, তার ফলে আমাদের কি কি বিশ্বাস বা মূল্যবোধ আমাদের তৈরি হয়েছে, আমাদের শিক্ষা, অর্থাৎ আমাদের কতটা শিক্ষা বা জ্ঞান রয়েছে এবং বুদ্ধিমত্তা, তার একটি প্রভাব অবশ্যই থাকবে। আমরা কিভাবে চিন্তা করি, যেটা আমি একদম শুরুতেই বললাম, ওই হার্বার্ট সাইমনের সিজার্স রূপকটা বা উপমা দিয়ে। এবার রয়েছে আপনার এই দুটো জিনিস, অর্থাৎ এই দুটো জিনিস কি প্রভাবিত করছে? এই দুটো জিনিস প্রভাবিত করছে যে আপনি ওই যে ক্যাটাগরির বাক্সর মধ্যে যে আপনার চয়েসগুলো রয়ে গেছে, যে আপনি কোন স্মৃতিটাকে তুলবেন ওই ট্রিগারটাকে উত্তর দেওয়ার জন্য বা ওই ট্রিগারের রেসপন্স হিসেবে, উত্তর হিসেবে। এবার উত্তর হিসেবে যখন আপনি তুলবেন, অনেক সময় এটা হতে পারে যে আপনার কাছে দুটো বা তার অধিক উত্তর রয়েছে এবং সেখানে আপনি তখন দেখবেন হোয়াট ইজ কল্ড অ্যাজ এফিকেসি, অর্থাৎ কোন উত্তরটা দিলে এখানে সেটা ন্যায্য হবে বা সেটা ঠিক সেই উত্তর যেটা আমি দিতে চাইছি। ওই যে যেমন আমি বললাম যে আপনার একই পরিস্থিতি, সব কিছু এক, কিন্তু সেখানে যদি সামনে আপনার পরিবার থাকে বা আপনার যদি গুরুজন থাকে, আপনার যে ব্যবহারটা হবে অবশ্যই আপনার বন্ধুবান্ধব বা আপনার সামান্য কোনো মানুষ হলে কিন্তু সেই ব্যবহারটা থাকবে না। সেখানে কিন্তু আপনি আপনার অন্য দিকটা বা কিছুটা ওই বুদ্ধিমত্তা দিয়ে, কিছুটা আপনি ওই পরিস্থিতির অনুকূল হিসেবে ভেবে আপনি হয় তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য আপনি এমন একটা উত্তর দেবেন যাতে আপনার মতে এই উত্তরটা দিলে তাকে একটা শিক্ষা দেওয়া হবে। সুতরাং আপনার ওই যে সেলফ এফিকেসি রয়েছে, অর্থাৎ যাতে আপনি মনে করেন যে এই জিনিস, এই ব্যবহারটা করলে পরিপূর্ণ হবে এবং তার ফলে আপনি যে ও বেশি তার বেশি আর উত্তর দিতে পারবে না বা তার সে যুক্তিকে খণ্ডাতে পারবে না, সেই হিসেবে কিন্তু তখন আপনার বিশেষ করে আপনার ব্যবহারিক আপনার রেসপন্সটা, আপনার বিহেভিয়ারাল রেসপন্সটা ডিপেন্ড করে।
এবং অবশ্যই সেটা তখন ট্রিগার করবে আপনার সেই রেসপন্সটা যদি ফিজিক্যাল হয়, তাহলে তার একটা ফিজিক্যালিটি বা তার একটা ক্রীড়ার দিকও থাকবে। অর্থাৎ খুব রেগে গেলে আপনি ঘুষি মারতে চান, অর্থাৎ আপনার ব্যবহারটা হবে যে তাকে শারীরিকভাবে শিক্ষা দিতে চান এবং তার ফলে অ্যাকশনটাও তার পেছনে আসবে। আচ্ছা, এতে আরেকটা যেটা ছোট আঙ্গিকা, সেটা আমি অবশ্য বলেছি, ওই যেটা প্রক্সিমাল কন্টেক্সচুয়াল ইনফ্লুয়েন্স, অর্থাৎ সামনে আপনার বন্ধু রয়েছে না আপনার গুরুজন রয়েছে, তার ফলে আপনার ব্যবহারের তারতম্য হতে পারে। এবার আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এই যে ব্যবহার, এবার এই ব্যবহার কিন্তু করতে করতে একটা, যেটাকে আমরা বলি অভ্যাসে পরিণত হতে পারে এবং এই অভ্যাসগুলো কিন্তু অনেক সময় খুব ভালো নয়। আপনি স্মোকার হন, তাহলে আপনি দেখবেন যে আপনি যদি কাউকে দেখেন, অর্থাৎ দ্যাট বিকামস দ্য কিউ আর দ্য ট্রিগার। তো আপনি যদি যখনই কাউকে স্মোক করতে দেখবেন, আপনার মধ্যে স্মোক করার লালসাটা জাগবে এবং তার ফলে রুটিন, অর্থাৎ আপনি স্মোক করবেন এবং স্মোক করার ফলে আপনি একটা রিওয়ার্ড পাবেন, যে আপনার ডোপামিন বাড়বে বা আপনার অ্যাড্রিনালিন বেড়ে যাবে, আপনার একটা উৎসাহ লাগবে, আপনার মনে হবে আপনি বেশ উদ্দীপ্ত হয়েছে। সমস্যা হচ্ছে যখন আমরা এই হ্যাবিট লুপগুলোকে ভাঙতে চাই, তখন আমরা কি করব? তো চার্লস ডুহিগ উনি নিজে অনেক প্রয়োগ করেছেন এবং এখানে আমাদের একজন মহিলা আছেন, অ্যান গ্রেভিয়েল, ইনারা এমআইটির রিসার্চ ল্যাবে এনারা প্রয়োগ করে দেখেছেন যে এর মধ্যে থেকে যদি আমরা রুটিনটাকে পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমাদের হ্যাবিট ফর্মিং টেন্ডেন্সিসগুলো কমতে পারে। যেমন ধরুন, আপনার যদি অভ্যেস থাকে আপনি ফোনটা সবসময় আপনার দেখার অভ্যেস আছে, কারণ নোটিফিকেশনস আর আ ফর্ম অফ ট্রিগার, অর্থাৎ ওই টিং করে বেজে উঠলো বা আপনার ফোনটা কেঁপে উঠলো, দ্যাটস আ ট্রিগার। আমাদের স্টিমুলিও হয়, স্টিমুলি ইজ হোয়াট কামস ফ্রম ইনসাইড, ট্রিগার ইজ হোয়াট কামস ফ্রম আউটসাইড। তো এই যে আপনার ট্রিগারটা এলো, সেই ট্রিগারটার ফলে আপনার রুটিন হচ্ছে টু পিক আপ দ্য ফোন অ্যান্ড চেক যে ভাই কোত্থেকে মেসেজ এলো, কি এলো, এবং তার ফলে আপনার কি মনে হয়, আপনি একটা রিওয়ার্ড পান। রিওয়ার্ডটা কি? যে আমি আমার চারিদিকের পরিবেশের সাথে আমি রয়েছি, আমি জুড়ে রয়েছি, আমার কাছে লেটেস্ট খবর আছে, রাইট? যে কোন বন্ধু কী করেছে, কে কী করলো সেসব, বা বাইরেও কোন সেলিব্রিটি কোথায় কি বললো, আমার কাছে সব খবর আমার কাছে চলে আসছে। তার কারণ কি? দুটো কারণ। এক হচ্ছে আমরা গুরুত্ব কাকে দিই, তার একটি ব্যাপার রয়েছে। সুতরাং এই প্রভাবটাকে যদি আপনাকে ভাঙতে হয়, অভ্যেসটাকে যদি ভাঙতে, আপনি কি করবেন? চার্লস ডুহিগ বলছেন আপনি রুটিনটাকে ভাঙবেন, অর্থাৎ ট্রিগারের ফলে আপনি যে কাজটা করেন সেই জিনিসটাকে ভাঙবেন, অর্থাৎ আপনি ফোনটাকে তুলবেন না। এবার সমস্যা হচ্ছে ওই যে কন্ট্রোলটা, ওই যে সেলফ রেগুলেশনটা, ঠিক যেমন ওই গ্র্যাটিফিকেশন টেস্টে ওই মার্শমেলোটা না খাওয়াটা, ওটা কিন্তু সবার জন্য খুব সহজ হয় না, হয়ে ওঠে না। তার জন্য আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে আপনাকে ফোনটাকে অনেকটা দূরে রাখা দরকার। তার ফলে কি হবে, আপনি বারবার উঠে যেতে যেতে একটা সময় আপনার বিরক্ত লাগবে এবং আপনি আর ফোন আনতে যাবেন না। কারণ মনে রাখবেন, আপনি যেটাকে প্রাধান্য দিচ্ছেন সেটা আপনার মস্তিষ্ক বলছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। তাই ফোনের মধ্যে কিন্তু প্রাধান্যের কোনো ব্যাপার নেই। আপনি যদি ভাবেন, যেমন আমি হেনরি ফোর্ডের সেই বিখ্যাত কোটটা আমি দেখিয়েছিলাম, যে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইউ থিঙ্ক ইউ ক্যান্ট, ইউ আর রাইট। অর্থাৎ দুক্ষেত্রেই আপনি ঠিক। অর্থাৎ আপনি যদি মনে করেন আপনি পারবেন এই সব জিনিসকে প্রায়োরিটি না বাড়াতে, তাহলেও আপনি ঠিক। আপনি মনে করেন যে না, এটা প্রায়োরিটি, এটা তো আমি ছাড়তেই পারবো না, তাহলে আপনি ঠিক, কিছু করার নেই। অর্থাৎ আপনি যে জিনিসটাকে চান না, সেটাকে যত দুর্লভ করবেন, সেটাকে যত কষ্টকর করবেন, তত বেশি আপনি অভ্যেসটাকে
ভাঙতে পারবেন, তাই না? তো এখানে একটি সমস্যা রয়েছে। সমস্যাটা হলো যে ইকোনমিক্যাল বিহেভিয়ারাল থিওরি বা আপনার যে মার্জিনাল ইউটিলিটির কনসেপ্ট আছে, সেটা বলছে যে আপনি যখন একটা জিনিস বারবার বারবার করবেন তখন তার প্রতি আপনার লালসা বা লোভটা কমে আসার কথা। কেমন? যেমন আপনি একটা ছোট বাচ্চা আইসক্রিম খেতে পারে, ভালোবাসে, বা চকলেট খেতে ভালোবাসে। এবার আপনি যদি এক গাদা চকলেট আর এক গাদা আইসক্রিম আপনি যদি একবারে দিয়ে দেন, একটা সময় আসবে তার সেন্সেশনসগুলো নাম হয়ে যাবে, অর্থাৎ সে আর চকলেটের মধ্যে চকলেটের স্বাদ পাবে না। কিন্তু এই মার্জিনাল ইউটিলিটি বা ডিমিনিশিং রিটার্নসের থাকার ফলেও আমরা কেন অভ্যেস ভাঙতে পারি না? খেয়াল করে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে এই অভ্যেসগুলো কোত্থেকে আসছে। এই অভ্যেসগুলো হচ্ছে তার বিকজ অফ ইউর habit forming happens because of the reward. এবার সেই রিওয়ার্ডটা কে পাচ্ছে? সেই রিওয়ার্ডটা দুটো দিক লোক পাচ্ছে। দেখুন, রিওয়ার্ড যদি আপনার ধারণাকে বাড়ায়, অর্থাৎ যে কোনো একটা ধারণায় বিশ্বাস বাড়ায়, অর্থাৎ বেসিক্যালি আপনার ধারণা বাড়াচ্ছে, তাই না? একটা বিশ্বাসে ধারণা বাড়া মানে কি? আপনার ধারণাটাকে বাড়ানো। অর্থাৎ আপনি মনে করেন যে কুকুররা খুব ভালো প্রাণী, এটা একটা ধারণা। তার কারণ হচ্ছে এর কোনো সত্যতা নেই কিছু, কারণ কুকুর আসলে তার মালিকের ভক্ত। সুতরাং আপনি যদি মালিক হন তাহলে সেই কুকুর আপনার জন্য ভালো, আপনি যদি মালিক না হন তাহলে কিন্তু সেই কুকুর ভালো নাও হতে পারে। আমি বলছি না যে সব কুকুর এরকম, আমি নিজে ব্যক্তিগতভাবে একজন ডগ লাভার। আপনার যেগুলোতে আপনার অপ্রাকৃতিক ধারণাগুলো, আপনার ইমোশন, আপনার আবেগ, এইগুলোর বৃদ্ধি পায়, সেই অভ্যেসগুলো, সেই হ্যাবিটগুলোকে ভাঙা যায়। সেই হ্যাবিটগুলো ভাঙা সহজ, কোনগুলো কঠিন? এখানে চার্লস ডুইক অ্যাড করছেন দ্য কনসেপ্ট অফ ক্রেভিং। অর্থাৎ আপনি যে কিউ বা ওই ট্রিগারটা হয় তখন আপনার সবার প্রথমে হয় ক্রেভিংটা। যেমন ওই সিগারেট দেখলে আপনার, অন্য কাউকে সিগারেট খেতে দেখলে আপনার সিগারেট খেতে ইচ্ছে করে, দ্যাট ইজ দ্য ক্রেভিং পার্ট। এবং তারপর আপনি রুটিনটা ফলো করেন, অর্থাৎ আপনি সিগারেট বার করে আপনি একটা বিশেষভাবে সেই সিগারেটটা খান। অনেকে জোরে টান দেন, অনেকে তাড়াতাড়ি শেষ করেন, অনেকে আবার খুব আস্তে আস্তে খোশ মেজাজে হাতে অর্ধেক সিগারেট শেষ করে ফেলেন। তো সেটা হচ্ছে আপনার রুটিনটা। তো এই যে ক্রেভিং পার্টটা আছে, যেটা চার্লস ডুইক হয়তো মিস করে গেছে, সেটা হচ্ছে যেগুলো বায়োলজিক্যাল ক্রেভিং, অর্থাৎ যার ফলে আপনার কোনো ধরনের ফিজিক্যাল স্টিমুলাস ঘটে, বা যেটা ধারণা না, যার সাথে একটি আপনার শারীরিক সোজাসুজি বায়োলজির একটি সম্পর্ক আছে, সেই অভ্যেসগুলো কাটানো মুশকিল। যেমন আপনার ওই যে বললাম বাঁ হাতে বাচ্চা নেওয়াটা, তার কারণ হচ্ছে এর একটি শারীরিক উপযোগিতা আছে। আপনার ব্রেন বেশি সে বাচ্চাটাকে দেখে সে ইনঅ্যাক্ট করতে পারে, রিয়্যাক্ট করতে পারে, এক্সপ্রেস করতে পারে। আবার ডান হাতটা ফ্রি থাকে, সে যে কোনো ধরনের বিপদ বা যে কোনো ধরনের সক্ষমতা, বাড়তি সক্ষমতায় সে তাকে নিয়োজিত করতে পারে। ওই যেমন আপনার একটু তাড়াতাড়ি খাওয়া বা বেশি খাওয়া লোক, কারণ এদের সাথে একটা বায়োলজিক্যাল কানেকশন রয়েছে, অর্থাৎ একটি জৈবিক বা দৈহিক একটি সম্পর্ক থাকার ফলে যে সকল অভ্যেস এরকমভাবে আপনার শারীরিক ছন্দের সাথে তাদের একটি সংযোগ রয়েছে, সেই অভ্যেসগুলো কিন্তু কাটানো অনেক বেশি কষ্টকর। বোঝা গেল?